নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য ফাইনাল স্কেচ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবার দুর্গাপুজো বেশ ভালোই কাটল। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের গল্পটি শুরু করতে চলেছি। আজকের গল্পের লেখিকা রশ্মিতা দাসের লেখা একটি মনস্তাত্ত্বিক হরর গল্প। গল্পের নাম অতৃপ্ত বাসনা। আসুন সবাই গল্পটা মন দিয়ে শুনি। তবে কয়েকদিন ধরেই মারাত্মক আতঙ্ক আর অপ্রত্যাশিত বেসামাল ঝড়ের দাপটে ছিন্ন বিচ্ছিন্ন পর্ণা একেবারে স্তম্ভিত, বাকরুদ্ধ। প্রতিদিনের থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর দিনলিপি আর রোজ নাম চায় দিনগুলো কেটে তো যাচ্ছিল, কিন্তু অতীতের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নকে রাতারাতি বিসর্জন দিয়ে আর ভবিষ্যতের সমস্ত বাসনাকে মুলতুবি রেখে বর্তমানের খেয়ায় শর্তহীন বইটা ধরা কবজিতে আজ হঠাৎই এই নাম না জানা ধুম জ্বর এসে সবকিছু ক্রমশ এমনভাবে বেসামাল করে তুলেছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছে পর্ণা। নতুন খাটটি আসার পর থেকে তার জীবনে যে এইভাবে বিপর্যয় নেমে এসে সমস্ত হিসাব ওলটপালট করে দেবে সেটা স্বপ্নেও ভাবেনি পর্ণা। ব্যাপারটা একটু গোড়া থেকেই বলি। বেশ ধুমধামের সাথে এই বিয়েটা হয়ে যায় প্রতিষ্ঠিত ডাক্তার পাত্র স্বপ্নিলের সাথে পর্ণার। কিন্তু পিএইচডি শেষ করে বিয়ের পিঁড়িতে বসার আগে বিয়ে নিয়ে প্রতিটি মেয়ের মতোই পর্ণার মনের মধ্যেও যে দুরু দুরু উৎকণ্ঠার ধুকপুকানি ক্ষণে ক্ষণে প্রতিধ্বনিত হতে শুরু করেছিল তা বিয়ের রাতে এক লহমায় নিভে গেল। বিয়ের প্রথম রাতেই পর্ণা জানল তার বাড়ি থেকে ঠিক করা সুপ্রতিষ্ঠিত ডাক্তার পাত্র আসলে একজন পুরুষত্বহীন নপুংসক। এখন পর্ণা বুঝতে পারল কিভাবে তার জীবনটা বরবাদ হয়েছে। মাথায় হাত পর্ণার, সামনে আর কোনো রাস্তাই বেঁচে রইল না। চিরকাল জীবনের সমস্ত ক্ষেত্রে বাড়ির থেকে সীমাহীন স্বাধীনতা পেয়ে এলেও বিয়ের ক্ষেত্রটাতে পর্ণার কোনো রকম মতামতই গুরুত্ব পায়নি তার পরিবারের কাছে। সে বিয়ে করতে চেয়েছিল যাকে, তাকে একটিবার নিজে দেখা বা যাচাই করারও সুযোগ সে পায়নি। যদি সেই সুযোগ সে পেত তাহলে প্রচুর টাকার প্রতিপত্তি দেখা মাত্রই কিছুমাত্র বিবেচনা না করে তাতে সায় দিয়ে বসত না। সে গুরুত্ব দিত এমন কোনো ছেলেকে যার টাকা পয়সার তেমন জোর নেই, কিন্তু জীবনের বাজি জিতে নেওয়ার দম যার মধ্যে জোরদারভাবে রয়েছে। সে তার সাথে সমান তালে তাল মিলিয়ে জীবনটাকে একটু অন্যভাবে, অন্য আঙ্গিকে দেখতে, বাঁচতে আগ্রহী ছিল। আর সেক্ষেত্রে অন্তত স্বপ্নিলের সাথে তার বিয়েটা কোনো মতেই হতো না, আর তাকে এমন পরিস্থিতিতেও হয়তো পড়তে হতো না। কিন্তু কপালে লিখন আর কিভাবেই বা সে খণ্ডাবে। স্বপ্নিল রীতিমতো শান্তশিষ্ট, স্বল্পভাষী ছেলে। সাত চড়ে রা নেই যাকে বলে। সে কখনোই চায়নি একটি মেয়েকে ঠকিয়ে তার জীবন নষ্ট করতে, কিন্তু তার পরিবারের সামনে তারও বিয়ে নিয়ে কোনো মতামত বা আপত্তি কিছুতেই ঢোপে টিকল না। প্রায় জোর জবরদস্তি দুই পরিবার মিলে হই হই করে দুজনকে এক খাঁচায় পুরে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। তাদের দুজনের সামনের জীবন আর ভবিষ্যৎকে অতল অন্ধকারে ঠেলে দিয়ে। দুজনেই দুজনের পরিস্থিতি সম্বন্ধে ওয়াকিবহাল ছিল, কাজেই এখানে যে স্বপ্নিলকে দোষারোপ করে কোনো লাভই নেই সেটাও পরিষ্কারভাবে বুঝতে পারল পর্ণা। বিয়ের পর বেশ কয়েকটা দিন কেটে গেল দমকা হাওয়ার মতোই। পর্ণা শ্বশুরবাড়ির দায়িত্ব কর্তব্য দিয়ে দিন শুরু করে কলেজে পড়িয়ে আসার পরে বিকেল নাগাদই ফিরে আসে। তারপর সবার জন্য জলখাবার তৈরি, রাতে রান্নার জোগাড়, নিজের প্রয়োজনীয় স্টাডি, এইসব সেরে টেরে রাতের খাবার খেয়ে নিয়ে সোজা চলে যায় বিছানায়। স্বপ্নিলও একেবারে সকালে বেরিয়ে যায় আর ফেরে একেবারে রাতের দিকে। এসেই সেও খাওয়া সেরে বিছানায় এলিয়ে দেয় শরীরটাকে। এইভাবে ব্যস্ততার অজুহাতটাকে সুন্দরভাবে খাড়া করে দিয়ে একই ছাদের তলায় বিনা কথোপকথন ও আলাপচারিতায় এক ছাদের তলায় প্রতিবেশীর মতো দিন পার করে চলেছে ওরা।
রাতে অর্ধেক দিন স্বপ্নিল সোফায় ঘুমায়, নয়তো পর্ণা রাতকে সকাল করে স্টাডি টেবিলে। এইভাবেই দিন যায়। দুজনেই এটা পরিষ্কার বুঝতে পারছে এই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার কোনো মানেই নেই। এই সম্পর্কে না আছে কোনো মানে, না আছে কোনো ভবিষ্যৎ। পর্ণা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে বাবা মায়ের সাথে দু একবার কথা বলতে গিয়েও ভীষণভাবে অবদমিত হয়ে ফিরে এসেছে। এখন ঘরে অবিবাহিত ছোট বোনের বিয়ের চিন্তায় রাত দিন এক করা বাবা মায়ের কাছে এসব কথা বলতে যাওয়ার আর কোনো মানে নেই। সেটা বুঝে নিয়ে সে নিজের বিবাহিত জীবন সম্পর্কে যাবতীয় স্বপ্নকে ধামাচাপা দিয়ে সরিয়ে রেখে এখন শুধুমাত্র দায়িত্বশীল পুত্রবধূ হয়ে সংসারে নিজের কর্তব্য করে চলেছে, আর নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে এক প্রকার উদাসীন জীবন যাপন করছে। বেশিরভাগ দিনই পর্ণার রাত স্টাডি টেবিলে মাথা রেখে কাটলেও ইদানিং এক নতুন উৎপাতে স্বপ্নিলের ঘুম চৌপাট হওয়ার জোগাড়। তাদের বহু যুগের পুরনো খাটটি এখন এতটাই বৃদ্ধ হয়ে পড়েছে যে সামান্য একটু নড়াচড়াতেই অথবা পাশ ফিরলেই খাটে খুব বিশ্রীভাবে ক্যাঁচড় ক্যাঁচড় শব্দটা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। এই খাট বদলে একটা নতুন খাট কিনতেই হবে। খাট ঘর থেকে বিতাড়িত হলো কদিনের মধ্যেই, আর তার জায়গা নিল যে খাটটি, সেটিকে কোনোভাবেই নতুন বলা চলে না। কতটা পুরনো এই খাটটি সেটা বলা শক্ত, কিন্তু এমন রাজকীয় অ্যান্টিক দেখে প্রায় জেদ করেই এই খাটখানা কিনে আনলো স্বপ্নিল। তার বক্তব্য এ জিনিস নাকি হাতছাড়া করা যায় না। সেই দিনের পর থেকেই ওদের দুজনের এই নিঃশব্দ জীবনের আচমকায় নেমে এলো এক তোল পার করা ঝড়। এরপর থেকে যত রাত এসেছে সেই প্রত্যেক রাতে স্বপ্নিলের মধ্যে যেন জেগে ওঠে এক দীর্ঘ বছরের কাম পিপাসু পুরুষের ঘোর আস্ফালন। প্রতি রাতে নারকীয়ভাবে স্বপ্নিলের হাতে ধর্ষিতা হয় পর্ণা। রাত যত গভীর হয়, পর্ণা ঘন ঘোর বিস্ময় নিয়ে প্রতিবার দেখে আলু ভাতে স্বপ্নিলের শরীর পুড়ে যেন জেগে উঠছে কাম পিপাসার জ্বালায় ছটফট করা এক গ্রীক পুরুষের সৌন্দর্যের মূর্ত প্রতীক। সে তার দুর্বার তৃষ্ণার ফল্গু ধারার স্রোতের সাথে স্রোত মেলানোর জন্য পর্ণার শরীরখানা জাপটে ধরে ঠিকই, কিন্তু পর্ণা প্রতিনিয়ত উপলব্ধি করে সে তাকে নয়, খুঁজছে অন্য কোনো এক নারীকে। যখন বন্য সোহাগের তীক্ষ্ণ পলায় ক্ষতবিক্ষত হতে থাকে পর্ণা, তখন সবকিছু এমনভাবেই পর্ণার হাতের বাইরে চলে যায় যে তখন সে কোনো কিছুই বোঝে না, কিংবা বোঝার জায়গাতেই আর থাকে না। একদিন, 2 দিন, সপ্তাহখানেক গেল এইভাবেই। পর্ণার মধ্যে নিজের কাঙ্ক্ষিত নারীকে খুঁজে না পেয়ে স্বপ্নিলের ভিতরের কামদস্যু ক্রমশ একেবারে লাগাম ছাড়া হয়ে উঠছে। পর্ণার স্বপ্নিল এতদিন সকলের সামনে স্বাভাবিক দাম্পত্যের নাটক করে আসলেও এবার যখন পর্ণার সহ্যের সমস্ত সীমা অতিক্রান্ত হয়েছে, তখন সে সিদ্ধান্ত নিয়েই নিল, যা হবার হয়ে যাক, এই কামদস্যুর হাতে আর নির্যাতিতা ধর্ষিতা সে আর হবে না। প্রতি রাতের হুঁশহীন স্বপ্নিল সকালে উঠে চেতনা ফিরে পাবার পর সে মাথায় হাত দিয়ে বসে পড়ে অসহায়ের মতো। পর্ণার পায়ে ধরে সে ক্ষমা চায় রাতের সমস্ত ব্যবহারের জন্য, কিন্তু রাত এলেই সেই একই ঘটনার পুনরাবৃত্তি। স্বপ্নিলও এবার পর্ণার সাথে সহমত হলো। প্রতি রাতে নিজের মধ্যে কামদস্যুর সমস্ত কিছু ছিঁড়ে ফুঁড়ে ওঠা বন্য আস্ফালনকে আটকানোটা তার নিজের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু এভাবে আর বাড়ির সকলের সামনে স্বাভাবিক দাম্পত্যের নাটক করে চলাটা মোটেই সম্ভব নয়। স্বপ্নিল পর্ণাকে বিবাহিত জীবনের পরিপূর্ণতা দিতে অক্ষম হলেও সে কোনোদিনও চায়নি তাকে অসম্মান করতে। এবার যখন সে পর্ণার অবস্থার পরিস্থিতি নিজে চাক্ষুষ করছে, তখন সে নিজেই পর্ণাকে জোর দিয়েই বলল, এটা বাবা মায়ের উপর রাগ অভিমান করে চুপচাপ এখানে পড়ে থাকবার সময় তোমারও নয় আর আমারও নয়। আর আমারও এই মিথ্যে দাম্পত্যের নাটকের আড়ালে তোমার এমন দুর্দশা দেখে যাওয়ার সময় নয়। আপাতত যে যা বলার বলুক, তুমি আর আমি এক ছাদের নিচে আর রাত কাটাবো না। পর্ণা তাতে সম্মত হলো। অদ্ভুত ঘটনা শুরু হলো ঠিক সেই রাত থেকেই।
রাত ঘনিয়ে আসার সময়টা এলেই পর্ণার ভিতরে এক অজানা তোলপাড় আরম্ভ হয়ে যায়। মনে হয় সারা পৃথিবীর সমস্ত কাম ক্ষুধা যেন তার ধমনী ফুঁড়ে রক্তের সাথে উত্তাল হয়ে কাল নাগিনীর ন্যায় ফুঁসছে। নিজেকে কার্পেটের মতো স্বপ্নিলের পায়ের তলায় পেতে দেওয়ার জন্য উতলা হয়ে ওঠে। সে যেমন খুশি দোলে পিষে তার সর্বশরীর জুড়ে যন্ত্রণার অব্যক্ত স্বরলিপি আঁকতে থাকবে, আর সেই মূর্ছনার তালে তালে এক অপার্থিব জগতে নিজেকে ভাসিয়ে দেবে পর্ণা। এখন রাত গভীর হবার সাথে সাথে নতুন বিছানাটির প্রতি এক অমোঘ টান অনুভব করে পর্ণা, যাকে অস্বীকার করা বা এড়িয়ে যাওয়ার কোনো ক্ষমতাই তার নেই। কিন্তু সকাল হওয়ার পরেই হুঁশ ফিরে আসার সাথে সাথে সে যখন নিজের সারা শরীরে আঁচড় কামড় সহ বিভৎস সব ক্ষতচিহ্নের সম্মুখীন হয়, তখন পর্ণার স্বপ্নিল দুজনেই উপলব্ধি করে ব্যাপারটার তাদের হাতে নেই। এবার সমস্ত রকম সামাজিক বাধা নিষেধ উপেক্ষা করে তারা হাইকোর্টে মিউচুয়াল ডিভোর্সের নোটিশ পাঠালো। এরপর পর্ণা নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে স্থায়ীভাবে বাপের বাড়িতে ফিরে গেল। ডিভোর্সি মেয়ে বাপের বাড়িতে ফিরে এসেছে দেখে চারিদিকে নিন্দা মন্দ আর বিভিন্ন প্রকার কথা চালাচালি আরম্ভ হয়ে গেলেও পর্ণার বাবা মা বুঝতে পারল একজন নপুংসক ছেলের সাথে সংসার করা তাদের নিজেদের মেয়ে কেন কোনো মেয়ের পক্ষেই সম্ভব নয়। আর অন্যদিকে পর্ণার ছোট বোনও চাকরির সাথে সাথে ইতিমধ্যেই প্রেম করে নিজের বিয়ে এবং ভবিষ্যতের সমস্ত পরিকল্পনায় সেরে রেখেছে। হবু ভগ্নিপতির সাথে আলাপও হলো পর্ণার। ওদের ইচ্ছা খুব শীঘ্রই দুজনে বিদেশে গিয়ে সেখানেই সংসার করবে। অতএব এখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের নিয়ে মাথা ঘামানোটা থেকে শিখে হলেও কমেছে পর্ণার বাবা মায়ের। অন্যদিকে স্বপ্নিলের বাবা মা জেনে শুনেই সকলের কথায় নেচে হুট করে ছেলের বিয়ে দিয়ে দিলেও পরে ঠিকই বুঝতে পেরেছিলেন একটা মেয়ের জীবন নষ্ট করে হলেও নিজেদের ছেলেকে আর 5 জনের মতো সংসারী হিসাবে দেখাটা সত্যি অসম্ভব। কাজেই চারপাশের লোকজনের বিভিন্ন প্রকার কুমন্তব্য আর কথা চালাচালির জেরে জীবন অতিষ্ঠ হয়ে গেল দুজনের পরিবারের। তবে এই বিচ্ছেদ নিয়ে আর কোনো কথা কেউই বাড়ায়নি। যাবতীয় সমস্যার সমাধান হয়ে গেল বেশ সহজেই। কিন্তু সমস্যা প্রকৃতপক্ষে যেদিকে মন নিয়েছে সেদিক থেকে সমাধানের রাস্তায় ফেরা যে এতটাও সহজ নয়, ক্রমেই সেটা বুঝতে পারল স্বপ্নিল আর পর্ণা। বিচ্ছেদ হয়ে গেলেও ওরা এখন বেশ ভালোই বন্ধু। স্বপ্নিল তো ইতিমধ্যে পর্ণার জন্য উপযুক্ত পাত্র দেখাও শুরু করে দিয়েছে। কিন্তু প্রতিদিনই রাত গভীর হতে না হতেই স্বপ্নিল আর পর্ণা দুজনে পৃথিবীর যে প্রান্তেই থাকুক পরস্পরের প্রতি একটা সাংঘাতিক টান অনুভব করতে শুরু করে, যা পরিণতি না পেলে যেন পৃথিবী ওলট পালট হয়ে যাবে। এই অমোঘ টান উপেক্ষা করার ক্ষমতা ওদের দুজনের কারোরই নেই। আজকাল স্বপ্নিল নাইট ডিউটির বাহানা দিয়ে রাতের পর রাত বাইরে কাটায়। পর্ণাও রাত গভীর হলেই তার শোবার ঘরের ব্যালকনি সংলগ্ন মই বেয়ে নিচে নেমে উন্মাদিনীর মতো সেই মায়া টানে স্রোতে ভাসিয়ে দেয় নিজের সর্বস্ব লোকচক্ষুর অন্তরালে। ধীরে ধীরে ওরা দুজনেই বুঝতে শুরু করলো ব্যাপারটা রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্বপ্নিল চরিত্রগত দিক দিয়ে অত্যন্তই নিষ্ঠাবান এবং সৎ হলেও দিনে যার বিয়ের জন্য পাত্র দেখছে, রাতের অন্ধকারে তার কাছে ছুটে যাচ্ছে হুঁশ ও চেতনাহীন অবস্থায়। এই ব্যাপারটা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না স্বপ্নিল। আর ডাক্তার হওয়ার সুবাদে সে নিজে এটাও বুঝতে পারছে তার নপুংসক শরীরে ভীষণ শক্তিশালীভাবে ক্রমশ ফুটে উঠছে পৌরসত্বের সমস্ত অভিব্যক্তি। ওদিকে পর্ণা ওই ব্যাপারটা নিয়ে মনের ভিতরে তীব্র একটা অপরাধ বোধ নিয়ে চলছে। ডিভোর্সের পরে প্রাক্তন স্বামীর কাছে একজন প্রাক্তন স্ত্রী যদি এভাবে ছুটে যায়ও, তাতে লেগে থাকে ফেলে আসা দাম্পত্যের মিষ্ট সুবাস আর তীব্র মন কেমনের যন্ত্রণাক্লিষ্ট হৃদয়ের আকুতি। কিন্তু শারীরিকভাবে অক্ষম হওয়ার জন্য যার সাথে একটি দিনও স্বামী স্ত্রী হিসাবে কাটানো সম্ভব নয়, রাতের অন্ধকারে কোনো এক অলীক শক্তির তুমুল দাপুটে
নিয়ন্ত্রণ হারিয়ে সম্পূর্ণ চেতনালুপ্ত অবস্থায় ঝড়ের গতিতে পর্ণা ছুটে চলে যায় তারই সংস্পর্শে চুম্বকের মতো, আচ্ছন্ন নেশার ঘোরে অবচেতন অবস্থায়। এই ঘটনার পুনরাবৃত্তি হয়ে চলেছে দিনের পর দিন, যার উপর ওদের দুজনেরই কোনো হাতই নেই। ডিভোর্স হয়ে যাবার পরেও যখন বাবা মায়ের কাছে থাকা সংসারবিহীন পর্ণাকে তার হাতে পায়ে শরীরের আনাচে কানাচে আঁচড় কামড় আর নৃশংস অত্যাচারের চিহ্ন ঢেকে ঢুকে চলতে হয় প্রতি মুহূর্তে, তখন মাঝে মাঝে একটা অর্থহীন দাম্পত্য থেকে মুক্তি পেয়েও সে রীতিমতো কাতর চিত্তে অন্তর্ছেরা যন্ত্রণাক্লিষ্ট মুখার্ত চিৎকারে সে মুক্তি পেতে চায় জীবনের থেকে। স্বপ্নিল আর পর্ণা দুজনে এই পরিস্থিতি থেকে মুক্তি চায়, কিন্তু পরিত্রাণের উপায় যে তাদের দুজনেরই হাতের বাইরে এটা দুজনেই তীব্রভাবে উপলব্ধি করতে পারছে। একদিন দুজনে সময় করে দেখা করলো এই ব্যাপারটা কি করে বন্ধ করা যায় সেই উপায় ভাবনা চিন্তা করার জন্য। স্বপ্নিল আর পর্ণা দুজনেই এতদিন এই বিষয়টা ভালোভাবেই অনুধাবন করতে পারছে যে এই গোটা ব্যাপারটার সঙ্গে স্বপ্নিলের ঘরের ওই নতুন খাটটির কোনো গভীর সংযোগ রয়েছে। স্বপ্নিল সে কথায় সায় দিয়ে পর্ণাকে জানালো তাদের বিচ্ছেদের কিছুদিনের মধ্যেই সেই খাটের সমস্ত কলকবজা খুলে গুদাম ঘরে রেখে এসেছে বিক্রির ব্যবস্থা করবার জন্য। স্বপ্নিলের পরিবারের লোকেরা এখন অনেকটাই পাল্টে গেছে। তারা এখন আর তার কোনো কাজেই কোনো রকম খবরদারি করে না বা জবাবদিহি চাওয়ার মধ্যেও যায় না। কিন্তু পর্ণার বাবা মা তোর শাড়ি বা ওড়নার আনাজ কানাজ আর ফাঁক ফোকর দিয়ে অসাবধানে বেরিয়ে আসা বিভৎস ঘাড় ক্ষতগুলো দেখে তো দিন রাত পর্ণাকে চেপে ধরছেন, আর তারপর এর কোনো সুরাহায় আসতে না পেরে কপাল চাপড়াচ্ছেন। এই পুরো ব্যাপারটা যে জানাজানি হতে খুব বেশি বেগ পেতে হবে না সেটা আন্দাজ করতে পেরে বুক কেঁপে উঠছে পর্ণার। সে তার নিজের পরিস্থিতির কথা জানালো স্বপ্নিলকে। দুজনেই বুঝতে পারলো পরিস্থিতি এবার যেদিকে এগোচ্ছে, এবার এই বিষয়ে কোনো একজন তৃতীয় ব্যক্তির হাত প্রয়োজন এবং যা করার খুব শীঘ্রই করতে হবে। এই অতি প্রাকৃতিক শক্তির কুপ্রভাবে ঘটে চলা এই ভয়ানক অঘটনের খবর যদি একবার জানাজানি হয়, তাহলে সবাই মিলে আবার ধরে বেঁধে তাদের এক ছাদের নিচে ঠেলে দেবে সংসার করার জন্য, যেটা দুজনের কেউই কোনোভাবেই আর চায় না। স্বপ্নিল আর পর্ণা দুজনেই এখন এই সিদ্ধান্তে উপনীত হলো তাদের সাথে ঘটে চলা এই অপার্থিব ঘটনার ব্যাপারে যত দ্রুত সম্ভব এমন কোনো বিশ্বস্ত বন্ধুর সাথে আলোচনা করা প্রয়োজন যার উপরে দুজনেই অনেকটা ভরসা করতে পারে। তারা ঠিক করলো স্বপ্নিলের জ্যাঠতুতো দাদা সায়নের সাথে এই বিষয় নিয়ে কথা বলবে। সায়ন বর্তমানে চাকরি সূত্রে শিলিগুড়িতে থাকে। গোটা পরিবার যখন স্বপ্নিলের বিয়ে দেওয়ার জন্য মরিয়া, এই সায়নদারই দ্বারস্থ হয়েছিল যে বিয়েটা আটকাবার ব্যবস্থা করার জন্য। সায়ন স্বপ্নিলের বিপদের কথা শুনে তড়িঘড়ি কলকাতা এসে পৌঁছেছিল সবাইকে বলে বুঝিয়ে বিয়েটা আটকাতে। স্বপ্নিলের শিশুকাল হতেই একটা সমস্যা আছে, সেটা স্বপ্নিলের মা বাবার অজানা নয়। তারা যাতে জেনে শুনে একটা নিরপরাধ মেয়ের জীবন না বরবাদ করেন, তার জন্য সে তাদের দুজনকে বন্ধ দরজার ভিতরে এনে বহু চেষ্টা করেছেন বোঝানোর, তবে লাভ হয়নি। পরিবারের সব ছেলের ধুমধাম করে বিয়ে হওয়াটা পরিবারের রীতি। এখন বিয়ের বয়সে পা দেওয়া স্বপ্নিলের ব্যাপারে তারা কি ভাবছেন এটা জানার জন্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ব্যগ্র। এখন একটা বিয়ে দিয়ে দিলে ভালো মন্দ সব প্রভাব বাইরে থেকে আসা একটা মেয়ের উপর দিয়েই যাবে। তাদের ছেলে আগে যেমন ছিল ঠিক তেমনই থাকবে, আর সকলের মুখও বন্ধ হয়ে যাবে। এই সব পোড় খাওয়া যুক্তির সামনে সায়নের কোনো কথা না টেকায় সে বাধ্য হয়েছিল বিয়ের আগেই ব্যাগপত্র গুছিয়ে শিলিগুড়ি ফিরে যেতে। সেই সময় সে বুঝেছিল যে একটা এমন সময় আসবে যখন ভাইয়ের ফের তার পরামর্শের প্রয়োজন পড়বে। চার হাত এক করার যোগ্যে আগুন দেওয়ার জন্য কখনই লোকের অভাব হয় না, কিন্তু এক ছাদের তলায় থাকতে গিয়ে যদি সমস্যার উদ্রেক হয় তখন পাশে কাউকেই আর পাওয়া যায় না। কাজেই সেই সময় যদি স্বপ্নিল তার কাছে সাহায্য চায়, তখন সে বিনা ঝামেলা ঝঞ্ঝাটে ওর পাশে দাঁড়াতে পারবে। সায়ন মোটামুটি প্রস্তুত ছিল স্বপ্নিলের হঠাৎ একটা ফোন কল আসার জন্য। বিয়ের আগে পর্ণাও সায়নকে যেটুকু দেখেছে
তাতে তারও সায়নের প্রতি একটা ভরসার জায়গা তৈরি হয়েছে। পর্ণার স্বপ্নিল দুজনেই একটা সিদ্ধান্তের কিনারায় এসে একত্রিত হওয়ার পর মোবাইল ফোনটা লাউড স্পিকারে রেখে সায়নকে ফোন দিল। সায়ন এতদিন বাদে ছোট ভাইয়ের ফোন পেয়ে কুশল বিনিময়ের পরেই বলল, আমি জানতাম তুই কদিন বাদেই আমাকে ফোন করবি, তোর ফোনের অপেক্ষাতেই ছিলাম। এত দেরি হচ্ছে দেখে গতকাল বা পরশুই ভাবছিলাম আমি তোকে একটা ফোন করব। ফোনের ওপার থেকে সায়নদার কণ্ঠ শোনা মাত্র যেন স্বপ্নিল অনুভব করল সায়নদা যেন স্নিগ্ধ স্বরে তাকে আশ্বাস দিচ্ছে, যা তোর সমস্যা মন খুলে বল, সমাধান ঠিক পেয়ে যাবি। স্বপ্নিল মনে মনে লজ্জা সংকোচ সব ঝেড়ে ফেলে দিয়ে বলল, এত দূরে চলে গিয়েও এত বড় বাড়ির মধ্যেকার আমিটাকে শুধু তুমিই বোঝো সায়নদা। আমার আর পর্ণার এখন ডিভোর্স হয়ে গিয়েছে, তা সত্ত্বেও একটা অদ্ভুত সমস্যায় পড়েছি আমরা দুজনেই। ব্যাপারটা ক্রমশ আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। তোমার সাথে সামনাসামনি বসে কথাটা বলা ভীষণ জরুরি সায়নদা। তুমি প্লিজ কয়েকটা দিনের জন্য একটু কলকাতায় আসতে পারবে? স্বপ্নিলের কথা শুনে বেশ আশ্চর্য হলো সায়ন। সে সবিস্ময়ে বলল, তা ডিভোর্স যদি হয়ে থাকে তাহলে তো সেখানেই সমস্যা রীতি, আবার নতুন কি সমস্যা হলো? ওইভাবে ফোনে সবটা খুলে বলা যাবে না। বিশেষ করে পর্ণাকে এমন সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে যে ওর জীবনের সামনের দিকে কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবতে গেলেই ওকে 10 পা পিছোতে হচ্ছে। পরিস্থিতি খুব সঙ্গীন সায়নদা। তুমি প্লিজ কোনোভাবে ম্যানেজ করে কয়েকটা দিনের জন্য এখানে চলে আসো। স্বপ্নিলের কণ্ঠে কাতর ধ্বনি স্পষ্ট। সায়ন স্বপ্নিলের কণ্ঠে কাতরতার আরতি শুনে একটা রহস্যের গন্ধ পেল। এখন ছোট ভাইয়ের যে সত্যি তাকে প্রয়োজন সেটা সে অনুধাবন করতে পারল। যত শীঘ্র সম্ভব একটা ব্যবস্থা করে সে কলকাতায় আসবে দিন কয়েকের জন্য। এই বিষয়ে স্বপ্নিলকে আশ্বস্ত করে সে ফোন রাখল। সত্যি এরপর আর দেরি করল না সায়ন। অফিসে ছুটির অ্যাপ্লিকেশন দিয়ে দিন কয়েকের জন্য চলে এলো কলকাতাতে। তবে সে কলকাতায় এসেও নিজের বাড়িতে না থেকে লাগেজ নিয়ে উঠল একটা হোটেলে। এখন সে ভাইয়ের সমস্ত কথা শুনতে চায়, সমস্ত রকমের উপদ্রব মুক্ত কোনো একটা নিরিবিলি জায়গায়। আর এক্ষেত্রে এখন সায়নের কলকাতায় আসার খবরটা তার পরিবারের সকলের না জানলেও চলবে। কলকাতায় সায়ন পা দিতে না দিতেই আর দেরি না করে স্বপ্নিল আর পর্ণাকে ডেকে নিল নিজের রুমে। তারা দুজনেই কোনো মতে নিজেদের কাজ ম্যানেজ করে সন্ধ্যার আলো নিভতে না নিভতেই সায়নের রুমের দিকে পড়ি মড়ি করে দৌড় দিল। তবে তারা আর হোটেল রুমে না বসে বাইরে একটা ফাঁকা ঝিলের পাড় দেখে সেখানে ঠিকভাবে জুত করে বসল। সন্ধ্যার নিভু নিভু আলো ক্রমে ক্ষীণ হয়ে আসছে। আকাশ দেখলে মনে হবে যে কোনো মুহূর্তে সূর্য মামা ঝপ করেই উল্টো দিকের আকাশের পকেট বন্দি হয়ে যাবে। চারপাশটা প্রায় জনহীন, শুনশান। স্বপ্নিল আর পর্ণা দুজনেই লাজ লজ্জা একপাশে সরিয়ে রেখে অকপটে যতটা সম্ভব সমস্ত ঘটনাক্রম ব্যক্ত করল সায়নের কাছে। এমনকি পর্ণা নিজের হাতে, গলায়, ঘাড়ে আঁচড় কামড়ের নৃশংস চিহ্নগুলো সায়নদাকে দেখাতে কার্পণ্য করল না। মোবাইলের আলো জ্বলে সায়ন সেই চিহ্নগুলো দেখতেই ছ্যাদ করে উঠল তার বুকের ভিতরটা। সায়নের সামনে বসে স্বপ্নিল যখন অকপটে স্বীকার করছে এই ঘৃণ্য অপকর্মটি রাতের অন্ধকারে তার নিজের দ্বারাই সৃষ্ট, এবং স্বপ্নিলকে পুরোপুরি সায় দিয়ে তার হাতে হাত মিলিয়ে সে কথা আরো জোর দিয়ে বলছে পর্ণা, তখন সায়ন পুরো ব্যাপারটার মধ্যে সাংঘাতিক জটিল কোনো একটা রহস্যের তীব্র একটা গন্ধ পেল। সে স্বপ্নিলকে বলল, এখনো তুই সেই নতুন খাটটাতেই শুস নিশ্চয়ই? সায়নদা, সেই খাট আমি ডিভোর্স হয়ে যাওয়ার পরপরই গুদাম ঘরে সরিয়ে দিয়েছিলাম। এখন ওটা বিক্রি হয়ে গেছে। আমার এক বন্ধু খাটটা কিনে নিয়ে গেছে, এই সপ্তাহখানেক হলো। কিন্তু এখন আমরা দুজনেই বুঝতে পারছি এই সমস্যার সঙ্গে সে খাটের কোনো সংযোগই নেই।
কারণ 1 সপ্তাহের উপর হয়ে গেল আমার বন্ধু শৈবাল সেটা কিনে নিয়ে গিয়েছে। নতুন বিয়ের পরে সেও তো সস্ত্রীক ওই খাটটাই ব্যবহার করে। আমি খোঁজ নিয়ে দেখেছি, তাদের কোনো সমস্যা হয়নি কোনোদিনও। স্বপ্নীলের কথায় সায় দিয়ে পর্ণা বলে উঠল, হ্যাঁ, স্বপ্নীল ঠিকই বলছে। শৈবালের স্ত্রী তিয়াশা আমার বাল্য বন্ধু। ওর আর আমার মধ্যে কোনো কথাই চাপা থাকে না। যদি কোনো সমস্যা হতো তাহলে ও আমাকে অন্তত নিশ্চয়ই বলতো। কপালটা একটু চেপে ধরে সায়ন চোখ মুজে এক মনে কি যেন চিন্তা করতে লাগলো। খানিক বাদে নীরবতা ভঙ্গ করে হঠাৎ সায়ন বলে উঠল, ওই খাটটা আমাকে একবার দেখতে হবে। কিন্তু সায়নদা, ব্যাপারটার সঙ্গে তো খাটের কোনো সংযোগই নেই। আমি যেটা বলছি সেটাই শোন মন্ডি। যে বিপদ ঘনিয়েছে তার থেকে মুক্তি যদি চাও তোমরা, তাহলে যেটা যেমনভাবে করতে বলছি চুপচাপ সেটা করো, বুঝেছ? সায়নদার কথাতে ধমকের সুর স্পষ্ট। পর্ণা মাথা চুলকে বলল, কিন্তু সায়নদা, খাটটা তো এখন বিক্রি হয়ে হাতের বাইরে চলে গিয়েছে। এখন ওটা তোমার সামনে কি করে আনি বলো তো? খাট হাতের বাইরে গেছে তো কি হয়েছে? খাটের ক্লায়েন্ট তো তোমাদের দুজনেরই চেনা জানার মধ্যে পড়ছে। তাদের সাথে কোনোভাবে কথা বলে কিছুদিনের জন্য খাটটা একবার ম্যানেজ করো কোনোভাবে। একবার খাটটা না দেখলে আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। এই সমস্যার ব্যাপারটা তিয়াশার তো অজানা নয়। আর ওকে বলে খাটটা কিছুদিনের জন্য ম্যানেজ না হয় করা যাবে, কিন্তু শৈবালদা আর তিয়াশার শ্বশুর বাড়ির লোককে কি বলবো এটাই তো বুঝতে পারছি না। চিন্তান্বিত মুখে বলল পর্ণা। স্বপ্নীল বলল, শৈবালকে না হয় আমিই বুঝিয়ে বলবো। মনে হয় এই ব্যাপারে ওরা আমাদের সাহায্য করবেই। স্বপ্নীল আর পর্ণা কাল বিলম্ব করল না। তারা শৈবাল আর তিয়াশার সাথে কথা টথা বলে নিয়ে সায়নদার সাথে দেখা করানোর জন্য নিয়ে এলো। তারা 5 জন এক জায়গায় বসে কথা বলে বর্তমান পরিস্থিতি আর যাবতীয় সমস্যার সমাধানের একটা ক্ষেত্র প্রস্তুত করার জন্যই সঙ্গবদ্ধ হলো। শৈবাল আর তিয়াশা বাড়িতে কোনো ক্রমে ম্যানেজ ট্যানেজ করে টোরে খাটটা ঘরের বাইরে আনবার ব্যবস্থা করে ফেলল। তিয়াশার বাপের বাড়ির লাগোয়া একটা পরিত্যক্ত বাগান বাড়ি রয়েছে সেইখানে। তিয়াশার দাদু মারা যাওয়ার পরে ওই সম্পত্তির পুরোটাই এখন তিয়াশার ঠাকুরমার নামেই উইল করে দিয়ে গিয়েছেন তিয়াশার দাদু। এখন শুধু ওই দলিলটা নিজের নামে করাতেই ব্যস্ত তিয়াশার মামা আর মাসিরা। আসলে বাগান বাড়িটার দিকেই বলতে গেলে বর্তমানে কারুরই আর দৃষ্টি নেই। সেটি এখন ঝোপ জঙ্গল ছাওয়া পোড়ো বাড়ির মতো অবহেলিত হয়েই পড়ে রয়েছে। সেখানে কোনো লোকজনের আনাগোনাও বিশেষ নেই। কাজেই সায়নদার কথা মতো উপযুক্ত জায়গা হিসাবে ওই বাগান বাড়িটার কথা তিয়াশার সবার আগেই মনে এলো। সে সায়নদাকে বাগান বাড়ির বর্তমান অবস্থার বর্ণনা দিতেই সায়নদার সাথে সাথেই বলে উঠল, ওইটাই একদম উপযুক্ত জায়গা। কাজে দেরি করার তো আর কোনো প্রশ্নই নেই। ঠাকুমার কাছ থেকে বাগান বাড়ির চাবিটা দিন কয়েকের জন্য হাতে করতে তিয়াশাকে খুব বেশি বেগ পেতে হলো না। এরপর সেই বাগান বাড়িটা খুলে একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে খাটটা লোককে দিয়ে ধরাধরি করে বাগান বাড়ির ভেতরের হল ঘরের মতো বড় একখানা ঘরের মাঝ বরাবর রাখা হলো। আর সায়নদার কথা মতো ব্যবস্থা করা হলো একটা যজ্ঞ কুণ্ডের। এইসব ব্যবস্থা করে ফেলতে ওদের 2 দিন মতো সময় লাগলো। আর সেই 2 রাতে পর্ণার ঘাড়ি আর কোমরে দগদগে হয়ে ফুটে উঠেছে নতুন কালশিটে আর গভীর ক্ষতর দাগ। সায়নদার কথা মতো সেদিন রাত 12টা বাজার আগেই সেই বাগান বাড়ির ভিতরে এসে উপস্থিত হলো স্বপ্নীল, পর্ণা, তিয়াশা, শৈবাল আর সায়নদার নিজে। কিন্তু সায়নদার বেশভূষা দেখে প্রত্যেকেই ভীষণভাবেই অবাক হয়ে গেল। কপালে লাল তিলক, পরনে গেরুয়া বসন আর হাতে একটা রুদ্রাক্ষের মালা। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অফিসারের পদে কর্মরত সায়নদার এমন রূপ দেখে স্বপ্নীল আর পর্ণা তো বটেই, তিয়াশা আর শৈবালেরও রীতিমতো ভিড়মিক হওয়ার মতনই অবস্থা হলো। ওরা 4 জনই তখন সায়নদার দিকে
হাঁ হয়ে তাকিয়ে নিস্তব্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। নীরবতা ভাঙল সায়নদা নিজেই। স্বপ্নিল, তোর মনে পড়ে যখন তোর বয়স 6 কি 7, তোর জেঠুমণি আর ঠাকুরদার সাথে আমার সাংঘাতিক একটা ঝামেলা বেঁধেছিল, আর ফলশ্রুতিতে আমায় বছর 2-এর জন্য বাড়ি ছাড়া হতে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ সায়নদা, ওই সময়টার কথা আমার এখনো ভাষা ভাষা মনে পড়ে। যতদূর মনে হয় তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, আর তারপর তুমি যখন তখন ঘর থেকে উধাও হয়ে যেতে। তারপর কি একটা বিষয় নিয়ে ঝামেলা বেঁধেছিল, একেবারে কুরুক্ষেত্রর মতোই। কিছু একটা এমন কাজ যেটা তুমি করবেই, আর বাড়ির বড়রা তোমায় কিছুতেই করতে দেবে না। শেষমেশ সবার বিরোধিতার মুখে পড়ে তুমিই ঘর ছাড়লে। ঝামেলার সময় আমি একবার বাবাকে বলতে গিয়েছিলাম, দাদা যেটা চাইছে সেটা করুক না, তোমরা সবাই পালন করছো কেন? ঠাটি একখানা চড়ের সাথে শুনেছিলাম, বড়দের কথার ভিতর কথা বলাটা হলো এঁচোড় পাকামির লক্ষণ। 2 বছর পরে তুমি ফিরে এলে, আর মানবো না করে দাদু, জেঠু, বাবা সবাই তোমাকে আগের মতোই ঘরে জায়গা দিলেন, আর আমিও ব্যাপারটা ভুলে গেলুম। কিন্তু এতদিন বাদে তোমায় এভাবে দেখে আমার কেন জানি না ওই দিনগুলোর স্মৃতি ভেসে আসছে। তোর আন্দাজ ঠিক দিকে এগিয়েছে। তুইও তো আর এখন কচি খোকাটি নেই। ব্যাপারটা খোলসা করে বলাই যাক, উচ্চ মাধ্যমিকটা দেওয়ার পর থেকেই আমার বয়সে আর 5টা ছেলের মতোই আমারও কাঁধের 2 পাশে 2টো অদৃশ্য পাখা আর পিছন দিকে একটা লেজ গজালো। বাড়ির গুরুজনদের চিন্তাভাবনা আর কথার বাইরে যে আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা বা কথা থাকতে পারে, সেটা বলতে পারিস ওই সময় থেকেই আমি উপলব্ধি করতে আরম্ভ করি। তবে বাকিদের থেকে আমার চিন্তাভাবনার দিক বা দিশা সবকিছু কিন্তু আলাদাই ছিল। মাধ্যমিক দেওয়ার বছরের গোড়ার দিকে যখন আমাদের পিসিমা মৃত্যুশয্যায় ছিলেন, সেই সময় তোর মনে পড়ে আমরা সবাই পিসিমার শ্বশুরবাড়ি মেদিনীপুর গিয়েছিলাম কিছুদিনের জন্য। সে গ্রাম্য মিঠো রাস্তায় আমার গাছের তলায় সাধনারত এক সন্ন্যাসী চোখে পড়ে। তার চেহারায় এমন এক গাম্ভীর্য আর ব্যক্তিত্ব ছিল যে তাকে দেখে আমার আলতু ফালতু ভণ্ড বলে মনে হলো না কোনোভাবেই। তবে আমি পরে লুকিয়ে তার সাথে দেখা করেছিলাম। ওনার প্রতি আমার আগ্রহ বা ভক্তি ভাবখানা প্রকাশই হয়ে পড়েছিল। ওনার সাথে একান্তে কথা বলে আমি জানতে পারি উনি অতিপ্রাকৃতিক শক্তিকে করায়ত্ত করার ক্ষমতা রাখেন। আমার জ্ঞান তৃষ্ণার তীব্রতা অনুভব করে তিনি আমায় বলেছিলেন তিনি আমায় নিজের শিষ্য করে নিতে প্রস্তুত। আমি ওনার কাছে কিছুটা সময় নিয়ে বিদায় নিয়েছিলাম এবং বলেছিলাম কোনো না কোনো সময় আমি ঠিক তার সামনে আসব, আর তার সামনে আমার জ্ঞান ভিক্ষার ঝুলি পেতে সামনে এসে দাঁড়াবো। তারপর 2 বছর কেটে গিয়েছিল। আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম এবং স্টার পেয়ে বিজ্ঞান নিয়ে পড়ে উচ্চ মাধ্যমিকটাও দিলাম। কিন্তু মনের ভিতরকার সেই খচখচানি যেমনটার তেমনই রয়ে গিয়েছিল। এবার উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যখন আবার সাবজেক্ট আর কলেজ বাছবার সময় এলো, তখন আমার ভিতর থেকে কে যেন তেড়ে ফুড়ে উঠে বলতে লাগলো জীবনের অনেক বড় একটি প্রাপ্তি আমি যেন ফেলে চলে আসছি, আমাকেই গিয়ে সেটা কুড়িয়ে আনতে হবে। আমি তখন ঠিক করলাম আমি মেদিনীপুরের ওই তান্ত্রিক বাবার কাছে তন্ত্র সাধনা শিখব। বাস সেই থেকে ঝামেলা শুরু। আর তার পরের ঘটনা তোরা এখন সবাই জানিস। তার মানে তুমি তন্ত্র সাধনা আয়ত্ত করতে চেয়েছিলে, আর সেই জন্যই বাড়ির বড়দের আপত্তি উঠে অমন অশান্তির আকার ধারণ করেছিল? বিস্ময় নিয়ে বলে উঠল স্বপ্নিল। একদম ঠিক। আর সেটা করা থেকে আমাকে কেউ আটকাতেও পারেনি। আমি গুরুদেবের কাছে থেকে পাক্কা 2 বছর এক কথায় কৃচ্ছ সাধন করে অতিপ্রাকৃতিক শক্তি আয়ত্তের মধ্যে এনে মৃত আত্মাদের সাথে যোগসূত্র স্থাপন করা শিখেছি। কোনো অতিপ্রাকৃতিক শক্তি আর তাদের কার্যকলাপকে শনাক্ত করবার ক্ষমতা আমার আছে, আর আমার আয়ত্ত করা বিদ্যার মাধ্যমেই আমি পুরো ব্যাপারটার মধ্যে এই পার্থিব জগতের সাথে অপার্থিব জগতের একটা নিবিড় যোগসূত্রের সংকেত পাচ্ছি।
আজ আমি সমস্ত ধোঁয়াশাকে এক জায়গায় এনে পুরো ব্যাপারটার একটা কিছু হেস্তনাস্ত করে ছাড়ব। তোরা সবাই আমার সঙ্গে ভেতরে আয়, ভয় পাস না, আমি আছি। সায়নদার আশ্বাসবাণী পেয়েও স্বপ্নীল আর পর্ণার আতঙ্কের পারদ যেন আগের তুলনায় ক্রমশই দ্বিগুণ হয়ে উঠল। শৈবালার তিয়াসারও মনে হতে লাগলো বন্ধু হিসাবে তো স্বপ্নীল আর পর্ণার পাশে ওরা আছেই, খামোখা মরতে এইভাবে এই ঘরের ভিতরে ঢোকাটা হয়তো উচিত হয়নি তাদের। কিন্তু সময়ের গাম্ভীর্য এবং একটা থমথমে চাপা বাতাসে অন্তর্নিহিত চিন্তার গতি শ্লথ করা এমন এক অদৃশ্য শক্তি বিরাজ করছিল ঘরটার ভিতরে, যা ঘরের ভিতরে অবস্থান করা প্রত্যেকটি মানুষকে নীরব করে তুলেছিল। তারা প্রায় বোবা পুতুলের মতো নিশ্চুপে সায়নদাকে অনুসরণ করল। হল ঘরের ভিতরে ধীর পায়ে ঢুকে সায়নদা একবার চারিধারে চোখ বুলিয়ে নিল অনুসন্ধিৎসু চোখে। অতঃপর সজ্জিত যজ্ঞকুণ্ডের সামনে আসন করে বসল। বাকি চারজনকে নির্দেশ দিল যজ্ঞকুণ্ডটিকে ঘিরে আসন করে বসতে। এরপর চোখ বুজে সায়নদা এক মনে অজ্ঞাত কিছু একটা মন্ত্রের মতো বিড়বিড় করতে করতে যজ্ঞের অগ্নিকুণ্ডে আগুন জ্বালিয়ে দিল। অবাক চোখে দেখতে লাগলো স্বপ্নীল। আলো আঁধারি সুবিশাল কক্ষের ভিতরে প্রজ্বলিত অগ্নিকুণ্ডের দাউ দাউ অগ্নিশিখার রক্তিমাভা সায়নদার মুখে পড়ে এমন এক থমথমে পরিবেশ তৈরি হলো যে ক্রমশ ঠান্ডা হয়ে আসলো সবার হাত পা। মাঘের এই তীব্র ঠান্ডার মধ্যেও ওদের কপালে দেখা দিতে শুরু করলো বিন্দু বিন্দু ঘাম। যজ্ঞকুণ্ডের অগ্নিশিখা ক্রমে যেন বড় বেসামাল হতে আরম্ভ করলো। ক্রমে যেন সেটি ঘরের ছাদকে বাগে আনবার জন্য ব্যাকুল হয়ে উঠল। অগ্নিশিখার এই ভয়ঙ্কর সর্বগ্রাসী রূপ যত বেসামাল হতে থাকলো, ততই যেন সায়নদার মন্ত্র উচ্চারণের তীব্রতা বাড়তে থাকলো। স্বপ্নীল, পর্ণা, শৈবাল আর তিয়াসা ক্রমে প্রবল উৎকণ্ঠায় চেপে ধরে বসলো একে অপরের হাত। ক্রমে তারা দেখলো ওই রণচণ্ডীর রূপ ধারণ করা অগ্নিকুণ্ডের ভিতর থেকে ক্রমে আবির্ভূত হচ্ছে এক নারী মূর্তি। তার বুকের ডান পাশে একটা ছুরি গাঁথা। সেই ক্ষতস্থান থেকে ঝর্ণার মতো গড়িয়ে পড়ছে তাজা রক্ত। তার চোখ মুখে এক অব্যক্ত যন্ত্রণার বোবা আকুতি যেন সদ্য পার্থিব বাতাসের স্পর্শ পেয়ে হয়ে উঠছে আরো উচাটন। সায়নদা তাকে বেশ রূঢ় কণ্ঠেই বলল, তোমার পাপ আজ মুক্ত কণ্ঠে স্বীকার করো নারী। পৃথিবীর বাতাস আজ শুনবে তোমার কান্না। অনেক যন্ত্রণা এতদিন, আজ তোমার মুক্তি হবে। তুমি বলো, আমরা সকলে শুনবো তোমার কথা। এই দিনটার জন্যই আমি 300 বছর ধরে অপেক্ষা করে রয়েছি। আজ এত যুগ বাদে এই পৃথিবীর বাতাসের সংস্পর্শে আসার পর এইবার আমি বুঝেছি, সত্যি এবার আমার মুক্তি হওয়ার সময় চলে এসেছে। অবশেষে আজ আমি বলবো, স্বীকার করব আমার পাপ, যার আগুনে এত কাল ধরে দগ্ধে দগ্ধে মরেছি। আমি ক্ষমা ভিক্ষা করব ঈশ্বরের কাছে। কান্নায় ভেঙে পড়ল অগ্নিকুণ্ডের ভিতর হতে আবির্ভূত সেই অপরূপ সুন্দরী নারীর অপার্থিব কায়াখানি। সায়নদা দৃঢ় কণ্ঠে বলে উঠল, কেঁদো না, আজ কাঁদবার সময় নয়। তুমি আজ তোমার সমস্ত যন্ত্রণা হালকা করো, আমরা সবাই তোমার কথা শুনব। ক্রমে কিঞ্চিত শান্ত হলো নারী মূর্তি। ওরা সবাই বিস্ময় দৃষ্টিতেই দেখছিল আর অনুভব করছিল মায়াবী আলো আঁধারির নেশাতুর এক অনির্বাচনীয় আবহের বুকে ঢিল ছোড়া পুকুরের কম্পমান প্রতিবিম্বের ন্যায় অগ্নিকুণ্ডের মাঝে প্রজ্বলিত সেই অপরূপ সুন্দরী নারীর অপার্থিব উপস্থিতি। ধীরে ধীরে শান্ত হলো সেই নারী মূর্তি। ক্লিষ্ট ও মৃদু কণ্ঠে সে বলতে শুরু করলো, সে আজ থেকে প্রায় 300 বছর আগের কথা। লন্ডনের এক
অভিজাত পরিবারে আমার জন্ম হয়। জন্ম থেকেই আমি ছিলাম মাতৃহীনা। আমার 12 বছর বয়সকালে হঠাৎ করেই আমার বাবা দেউলিয়া হয়ে যান এবং আমাকে প্রতিপালনের দায়িত্ব তার এক কন্যা সন্তানকামী বন্ধুকে, যাকে আমি শৈশব কাকা বলে সম্বোধন করতাম, তার হাতে আমাকে সমর্পণ করে আত্মহত্যা করেন ঋণের দায় থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। সেই থেকে আমি কাকার কন্যা সন্তানের স্থান পাই এবং বেশ আদরে আর সুখে স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠতে থাকি। রান্না বান্না, ঘর কন্যার কাজ আমার ছোট থেকেই খুব পছন্দের ছিল। আমি কাকার বাড়িতে থেকে পড়াশুনো করতাম আর কাকার বাড়ি ঘরদোর গোছাতাম, নিজের হাতেই গোছাতাম, নিজের ঘর মনে করে। কাকার জন্য চা আর টুকিটাকি জল খাবার বানাতাম। দিন দিব্যি কাটছিল। কাকা ছিলেন বিপত্নিক। ওনার পুত্র সন্তান অ্যাড্রিয়ান ছাড়া এই দুনিয়ায় আর তার কেউ ছিল না। অ্যাড্রিয়ান ছোট থেকেই খুব শান্ত প্রকৃতির, চুপচাপ ধর্মের ছেলে ছিল। তার স্বভাবও ছিল অত্যন্ত সুনিষ্ঠ। আর 5টা দামাল বা দস্যি ছেলেদের মতো দুষ্টুমি অথবা কোনো রকম লম্ফ জম্পতে ওর কোনোদিনই কোনো আগ্রহ ছিল না। এক মনে বসে ছবি আঁকত আর গল্পের বই পড়ত। সবাই ওর স্বভাব চরিত্রের প্রশংসায় একেবারে পঞ্চমুখ ছিল। আমার দিকে তাকাতো সে অতীব সংকোচ আর লজ্জা নিয়ে। সেখানে থাকতে থাকতে ক্রমশ আমার মনে ওর জন্য মায়া তৈরি হতে থাকলো। কাজকর্মের ভাগ করে আড়াল থেকে ওকে দেখতাম এক মনে। যদি দৈবাত চোখাচোখি হয়ে যেত তাহলে আমি এক ছুটে সেই স্থান পরিত্যাগ করে নিজের ঘরের দরজাখানা সপাটে বন্ধ করে দিয়ে নিজের বুকে হাত দিয়ে অনুভব করতাম আমার শরীর মন উথাল পাথাল করে তোলা সুতীব্র হৃদস্পন্দনের দামামার মতো প্রতিধ্বনি। এইভাবেই দিন কাটছিল। ক্রমে একদিন রান্নাঘরে কাকার জন্য চা তৈরি করবার সময় হঠাৎ শুনি একটা ফুলদানি ভাঙার শব্দ। তারপরেই রান্নাঘরে রীতিমতো গজগজ করতে করতে ঢুকে আসলো ভাই ফরমাস কাটার জন্য বহাল মেরি। সে রান্নাঘরে এসেই গজগজ করে চিৎকার করতে শুরু করলো। কটা তো মাত্র লোক ঘরে থাকে, একটু কি দেখে শুনে চলা যায় না? আবার আমাকে সব কাজ ফেলে ভাঙা ফুলদানির কাজ পরিষ্কার করতে হবে, যত সব। আমি কিন্তু তখন আবার অনুভব করলাম আমার বুকের ভিতরকার ওই উথাল পাথাল বুক ঠিকঠিক। আমি তখনই চাটা মেরিকে করতে বলে সাথে সাথে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। চুপিসারে অ্যাড্রিয়ানের ঘরের দরজায় উকি দিলাম। দেখলাম ও জামা থেকে ফুলদানির জল ঝেড়ে পরিষ্কার করছে। এবার ব্যাপারটা আমার কাছে একদম পরিষ্কার হয়ে গেল। রান্নাঘরের দরজার ঠিক পাশেই একটা লম্বাটে টেবিলে রাখা ছিল ফুলদানিটা। মেরির পায়ের শব্দ পেতেই অপ্রস্তুত হয়ে তাড়াহুড়ো করে সেই স্থান পরিত্যাগ করতে গিয়েই এই কাণ্ড বাঁধিয়েছে অ্যাড্রিয়ান। অর্থাৎ এই দরজার আড়াল হতে নিষ্পলক চোখের এই তীব্র আকুতির ভাগীদার একা আমি নই। একই সুর একই ছন্দ বইছে বিপরীত প্রান্তেও। এটা অনুভব করে আমার আর খুশির সীমা রইল না। এরপর অ্যাড্রিয়ানের ঘরের দরজার সামনে নিজেকে অপ্রস্তুত রূপে ধরা পড়ে যাওয়ার দ্বিধাটা আর রইল না। এইভাবে ক্রমশ দিন যেতে থাকলো। আর এইভাবে আমার ঘরেরই দরজার বাইরে এক সন্ধ্যায় আমি
অ্যাড্রিয়ানের সঙ্গে আমার চোখাচোখি হয়ে গেল। তারপর আমাদের মধ্যে আর কোনো বাক্য বিনিময়েরই অবকাশ রইল না। পূর্ণিমার চাঁদের স্নিগ্ধ আলোতে আমরা তীব্র আবেগে মুহ্যমান হয়ে একে অপরের তৃষ্ণার্ত ঠোঁটে মিলিয়ে দিলাম অবশিষ্ট সুরটুকু। আমরা দুজনেই ভালোভাবে জানতাম যে কাকামণি যতই আমাকে ভালোবাসুন, আমাকে পুত্রবধূরূপে কিছুতেই মেনে নেবেন না, কারণ আমার জাত ছিল আলাদা। উনি আমাকে পালিত কন্যার জায়গা দিয়ে স্নেহ আর ভালোবাসা দিতে কোনো কার্পণ্য করেননি কোনোদিন, কিন্তু আমাকে নিজের পরিবারের সদস্য হিসেবে কোনো দিনই তিনি স্বীকৃতি দেননি। আমাদের এই ব্যাপারটা যদি উনি জানতে পারেন, তাহলে যে কোনো দিনই আমাকে মাথার উপর থেকে আশ্রয় হারাতে হতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। এবার আমার ঠিক কী করা উচিত কিছুতেই বুঝে উঠতে না পেরে দিশাহীন হয়ে পড়লাম। ভীষণভাবে ভেঙে পড়লাম। চিন্তান্বিত আমার কাঁধে হাত রেখে তারপর নিজের বুকে আমাকে টেনে নিল অ্যাড্রিয়ান আর বলল, আমরা একবার এখান থেকে বেরিয়ে গিয়ে চার্চে বিয়েটা সেরে নি। আজ নয় বাবা, কাল ঠিকই মেনে নেবেন, দেখবে। আমি আশায় বুক বাঁধতে শুরু করলাম। কাকামণির আড়ালে নিজের জামা কাপড় আর অল্প কিছু জিনিসপত্র নিয়ে গোছগাছ শুরু করলাম। এমন সময় ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। অ্যাড্রিয়ানের সৎ মাই পুরো ব্যাপারটা জেনে ফেললেন। উনি আমাদের বাধা দেওয়া তো দূর, আমাদের বাড়ি থেকে পালাতে সাহায্য করলেন। চিরকাল উনি অ্যাড্রিয়ানকে যেভাবে মনে প্রাণে ঘৃণা করতেন তা আমার চেয়ে ভালো কেউ আর দেখেনি। উনি মনে করতেন তার আর কাকামণির সম্পর্কের মাঝখানে কাটা হয়ে বিঁধে রয়েছে অ্যাড্রিয়ান। কাকামণি দিন রাত মা মরা ছেলেটার জন্য চিন্তা ভাবনা করে আর ওনার দিকে ফিরেও তাকান না, এই হলো ওনার অভিযোগ। এই কারণে চেয়েও উনি এখনো সন্তান ধারণ করতে পারেননি, স্রেফ কাকামণির উদাসীনতার জন্য। সেই আক্রোশ নিয়েও আজ তার এমন দিলখোলা ব্যবহার আর আমাদের দুজনকে কাকামণির অজ্ঞাতে বাড়ি থেকে বার করে দেওয়ার যে ব্যবস্থা করে উনি দিলেন, তাতে যে আমরা কোনো দুরভিসন্ধির গন্ধ পাইনি তা কিন্তু নয়। তবে অ্যাড্রিয়ান আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, তুমি চিন্তা করো না, আমার বাবাকে আমি ঠিক মানিয়ে নেব। উনি আড়াল থেকে কোনো কলকাঠি যদি নাড়াতেও চান তাহলেও সফল হবেন না। আমি ভেবে দেখলাম অ্যাড্রিয়ান ঠিক কথাই বলছে। আমি আর দেরি না করে ওনার এই সহায়তার 16 আনা সুযোগ নিয়ে অ্যাড্রিয়ানের হাত ধরে ঘরের বাইরে পা রাখলাম। তারপর আমরা চার্চে গিয়ে বিয়ে করে নিলাম। অ্যাড্রিয়ান ওর বাবার উপর নির্ভরশীল কোনো কালেই ছিল না, আজও তার নিদর্শন দেখলাম। সে আগে থেকেই বিয়ের পরবর্তী সংসার হিসেবে একটা ছোট্ট বাগান বাড়ি কিনে রেখেছে। তার ভেতরটা কিছু সুন্দর কাঠের আসবাবপত্র দিয়ে সাজিয়েও রেখেছে। যখন সে আমার হাত ধরে সেই বাড়ির দরজার সামনে এনে সেই বাড়ির চাবি আমার হাতে দিল আর বলল, এই নাও, তোমার নিজের সংসারের চাবি, যত্ন করে সামলে রেখো, কেমন? তখন আমার যেন মনে হচ্ছিল আমার সারা জীবনের সুখের মূর্ছনাগুলি একসঙ্গে জীবন্ত হয়ে উঠেছে। কিন্তু আমার এই সুখ বেশি দিন সইল না। ধীরে ধীরে পাল্টে যেতে থাকলো অ্যাড্রিয়ান। প্রতি রাতে তার ভিতরে যেন এক নরপিশাচ জেগে উঠে আমাকে আছড়ে কামড়ে ফালা ফালা করে নিজের বন্য কাম পিপাসা মেটাতো। আমি যেন একটা সুডুল সুস্বাদু মাংসপিণ্ড, যাকে প্রতি রাতে সে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে নিজের ইচ্ছে মতো ছিঁড়ে খুবলে খেত। অ্যাড্রিয়ানের এই রূপ দেখে প্রতিদিন আমার পায়ের তলা থেকে মাটি যেন সরে যাচ্ছিল একটু একটু করে। এরপর
ও আরও জানোয়ার হয়ে উঠল। মাঝে মধ্যেই সে হয় বেশ্যার কাছে যেত, আর আমায় এই বিছানাতে বাইরের মেয়ে এনে ভর্তি করত, যে অ্যাড্রিয়ানকে আমি কৈশোর থেকে দেখে আসছি, যার ভালোবাসার পরশে আমি পরম নিশ্চিন্তে আমার জীবনের সুখের রামধনুর প্রতিটি রঙকে পরম নিশ্চিন্তে যত্নে সাজিয়েছিলাম, তার এমন বিভৎস নরপিশাচের মতো রূপ দেখে আমার আতঙ্কে দিশেহারা অবস্থা হয়ে যায়। আমি আমার স্বামীকে প্রাণীর থেকেও বেশি ভালোবাসতাম। তার ভালোবাসার স্পর্শটুকু পাওয়ার জন্য আমার পিয়াসী মনটা উথাল পাথাল করত, অথচ রাত্রি হলেই সেই মানুষটাই আমার উপরে পশুর মতো ঝাঁপিয়ে পড়ত। ওই বিছানায় ফের যাবার কথা ভাবলেই আমার সারা শরীর কাঁপত আতঙ্কে। এমনই এক রাত্রে আমি বিছানায় বসেছিলাম। আমি জানতাম এটাই আমার প্রতি রাতের ভবিতব্য। আমি অন্য কোথাও লুকিয়ে থাকলেও ও ঠিক আমাকে টেনে হিচড়ে ফের এই বিছানাতেই ফেলবেই ওর বিকৃত লালসা মেটানোর জন্য। আমার যাওয়ার কোনো জায়গা ছিল না। কাকামুনির কাছেই বা ফিরতাম কোন মুখ নিয়ে? আমি আমার দুর্বিষহ যন্ত্রণা বুকে চেপে বিছানায় বসে হাহুতাশ করছিলাম আর ভাবছিলাম, এই অত্যাচার তো আর সহ্য হয় না। হঠাৎ গ্যাজ করে দরজা খোলার শব্দ হলো। আমি বুঝতে পারলাম অ্যাড্রিয়ান এসেছে। আমার সারা শরীর ঘায়ে ভরে রয়েছে, তার উপরেই আবার আরম্ভ হবে সেই নৃশংসতা। আমি আর পারলাম না। ও আমার কাছে এসে পৌঁছানোর আগেই আমি টেবিলের ওপর রাখা ফলের ঝুড়ি থেকে ফল কাটার ছুরিটা নিয়ে ওর বুকে বসিয়ে দিলাম। তারপর রুদ্ধশ্বাসে বেরিয়ে আসলাম সেই অভিশপ্ত জীবন থেকে চিরকালের মতো। আমি রক্তাক্ত ছুরিখানা হাতে নিয়ে ডাইনে বায় কোনো দিকে না তাকিয়ে পুলিশের কাছে সোজা গিয়ে আমার অপরাধ স্বীকার করলাম। আমার বিস্ফারিত দু চোখ থেকে নির্গত বিগত কয়েকদিন ধরে পুঞ্জীভূত হতে থাকা অগ্নিবর্ষণের তীব্রতায় তারাও প্রথমটায় ক্ষণিকের জন্য থমকে যায়। পরক্ষণেই আমি তাদের হাতে গ্রেপ্তার হই। বিচারে আমার যাবজ্জীবন কারাদণ্ড হয়। আমি জেলের একটা অন্ধকার সেলে একাই থাকতাম। আমার খোঁজ কেউ করতে আসেনি কখনো। আমি একাকী ওই অন্ধকূপে পচে মরছিলাম। তবে আমার সেই যন্ত্রণা দীর্ঘ হয়নি। ওই অন্ধকার কুঠুরির মতো দম বন্ধ করা জেলখানার ছোট্ট কামরাটাতেও অ্যাড্রিয়ান আমার পিছু ছাড়ল না। রাত গভীর হওয়ার সাথে সাথে আমি শুনতে পেতাম কিছু অপার্থিব আকুতির প্রতিধ্বনি। দেওয়াল ফুঁড়ে হৃদয় সুনামি জাগানো কোনো আকুল আরতি যেন কিছু বলতে চাইতো। এইভাবে কাটতে থাকলেও আমার প্রত্যেকটি রক্তাক্ত রাত্রি। আমি বুঝতে পারলাম কেউ ভীষণভাবে আমাকে কিছু বোঝাতে চাইছে, কিছু বলতে চাইছে। সে আমার খুব আপন, খুব কাছের কেউ। নিজের মনকে আমি শান্ত করলাম। অপার্থিব কণ্ঠের সেই আকুতি শোনার জন্য আমি অবশেষে খুলে দিলাম আমার মনের জানলা। দেখলাম ধীরে ধীরে অন্ধকারের বুকে জেগে উঠেছে এক উজ্জ্বল ছায়ামূর্তি, অ্যাড্রিয়ান। আমি ভীষণ চমকে সাথে সাথে কয়েক পা পিছিয়ে গেলাম। আলো আধারের শরীর ফুঁড়ে অ্যাড্রিয়ানের ছায়ামূর্তি আকুল দৃষ্টিতে নিষ্পলক আমার দিকেই তাকিয়ে। অপরাধ বোধ যেন কণ্ঠরোধ করতে উদ্যত হলো আমার দু চোখ বেয়ে টপ টপ করে ঝরে পড়তে থাকলো কয়েক ফোঁটা জল। হঠাৎ নিস্তব্ধ সেল কাঁপিয়ে প্রতিধ্বনিত হলো অ্যাড্রিয়ানের অপার্থিব কণ্ঠস্বর। সান্ত্বনার সুরে অ্যাড্রিয়ান বলে উঠল, দুঃখ করো না প্রিয়া, এটাই আমাদের ভবিতব্য ছিল। আমার সৎমা কোনোদিনও আমাকে দেখতে পারতেন না। ওনার ধারণা আমার জন্য তার কোল এখনো অন্ধকার। তাই তিনি আমার সুখের পথে এমনভাবে সর্বনাশ আনলেন যে
আমাদের দুজনের মধ্যেকার সম্পর্ক কদর্যতার অন্ধকারে আচ্ছাদিত হয়ে শেষ পর্যন্ত আমাদের দুজনের এই পরিণতি। আমি এবার দু চোখ ভরা বিস্ময় নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম অ্যাড্রিয়ানের ছায়া মূর্তির দিকে। তুই ঠিকই শুনেছ। আবার বলে উঠল সেই অপার্থিব প্রতিধ্বনি। যেদিন আমরা বাড়ি থেকে বেরিয়ে আসলাম, আমার সৎমা আমাদের সাহায্য করার ভালো মানুষই দেখিয়ে আমার খাবারে মিশিয়ে দিয়েছিলেন প্রেত সিদ্ধ ঔষধি, যা আমার শরীরে ঢোকার পর থেকে আমার ভিতরে পরিবর্তন আসে। আমি আর আমার নিয়ন্ত্রণে থাকতে পারলাম না। আমি ক্রমশ হয়ে উঠতে থাকলাম কাম পিশাচ নরপশু রূপে। ক্রমশ পুরো ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠতে থাকলো। আমি ছোটবেলা থেকেই দেখতাম উনি কালা জাদু আর তন্ত্র সাধনার অধ্যয়নেই ব্যস্ত থাকতেন। বাবা ওনার কোনো ব্যাপারেই খুব বেশি মাথা ঘামাতেন না। তিনি নিজের মতোই থাকতেন বরাবর, আর তাঁকেও তার জগৎ নিয়ে তার মতো করেই থাকতে দিতেন। কিন্তু তিনি যে ভয়ঙ্কর পিশাচ ফ্লোরক্লোরের সাধনা করতেন, সেটা আমি সেদিনই প্রথম বুঝতে পারলাম। যে পিশাচ ভর করেছিল আমার ওপরে, তার শিকার হলো শুধু নারী। ওই পিশাচ তার কদর্য কামবাসনার ভয়াল বলে নারীর শরীরকে ভোগ করে ইচ্ছে মতো। বিকৃত আস্ফালন নিয়ে সাপদের ন্যায় তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, তাদের লাজ সম্মান মনুষ্যত্বকে ছিঁড়ে কুড়ে খায়। যে নারী একবার তার শিকার হয়, আত্মহত্যা ব্যতীত তার সামনে আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা থাকে না। উনি আমার সর্বনাশ করতে নিজের ওই তন্ত্র সাধনাকে এই যে হাতিয়ার করে বসবেন, আমি দুঃস্বপ্নেও ভাবিনি। আমি যখন বুঝতে শুরু করি যে ফ্লোরে আমার শিরায় শিরায় রক্তের প্রতিটি কণায় তার আধিপত্য বিস্তার করে বসে আছে, তখন সবকিছুই আমার হাতের বাইরে। আমি যিশুর কাছে হাজার প্রার্থনা করেও আর কোনো মতেই আগের অ্যাড্রিয়ান হয়ে ধরা দিতে পারলাম না। আর তোমার ফুলের মতো শরীরের উপর নিজের অপ্রতিরোধ কাম পিপাসা চরিতার্থ করার জন্য প্রতি রাতে জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়তাম। আমাকে ভালোবাসো বলেই শুধু নীরবে এভাবে কুণ্ঠিত হরিণীর মতো দিনের পর দিন এই নৃশংস নির্যাতন সহ্য করে গিয়েছ মুখ বুঝে। তোমার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে তুমি যেটা করেছো সেটা অনেক আগেই আমি সেটা করতাম। আমি তোমায় অপরাধী ভাবি না, কারণ আমি জানি আসল অপরাধী কে। আমি শুধু তোমার কাছে একটা ছোট্ট আর্জি নিয়ে এসেছি। তুমি যদি আমাকে মন থেকে ক্ষমা করে দিয়ে থাকো, তাহলে দয়া করে আমায় মুক্তি দাও। তুমি পারো আমাকে একমাত্র মুক্তি দিতে। ওর অপার্থিব কণ্ঠের সেই কাতর আকুতি শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। ঝরঝর করে কেঁদে ফেললাম। বললাম, বিশ্বাস করো প্রিয়, আমি মরে গেলেও তোমার এই পরিণতি কখনো করতাম না। কিন্তু সেদিন রাত্রে সারা শরীরের গায়ের যন্ত্রণা এমন চিরবির করে দৌড়তে উঠেছিল যে আমার বোধ বুদ্ধি সবকিছু লোপে আমি প্রায় উন্মাদের মতো হয়ে গিয়েছিলাম। আমার জন্যই তোমার এই পরিণতি। ভগবান, তুমি যা বলবে সেটা আমি নিজের জীবন বাজি রেখে হলেও করব। তুমি শুধু বলো, আমি কি করতে পারি তোমার জন্য, যাতে তোমার মুক্তি হয়। অ্যাড্রিয়ান বলল, যেদিন তোমার হাতে আমার মৃত্যু হয়, সেদিন তোমার ছুরির আঘাতে আমি বিছানায় শায়িত হয়ে পড়ি, আর সেখানেই আমি প্রাণ ত্যাগ করি। আমার শরীর থেকে রক্তপাত হয়ে আর সেটা ওই শয্যার বাইরে পড়েনি। আমার ওই রক্তের সাথে ওই শয্যায় মিশে গিয়েছে পৈশাচিক অপশক্তি। এখন সে শয্যার রক্তের দাগ ধুয়ে মুছে সাফ করা হয়েছে, কিন্তু পৃথিবীর বাতাসে এখনো সেই অভিশপ্ত সত্তার অস্তিত্ব জীবন্তই রয়ে গিয়েছে। তাই আমি কিছুতেই মুক্তি পাচ্ছি না। আমি যন্ত্রণায় ছটফট করছি। তুমি যদি কোনোভাবে ওই শয্যাখানি আগুনে পুড়িয়ে নষ্ট করে দাও, তাহলেই আমি এই অসহ্য যন্ত্রণার হাত থেকে রেহাই পেয়ে যাই। হাউ হাউ করে কেঁদে আমার কাছে জাতকের মতো মুক্তি ভিক্ষা করতে লাগলো অ্যাড্রিয়ান।
তখন আমারও অন্তর যেন ভীষণভাবে কেঁদে উঠল। আমি সঙ্গে সঙ্গে অ্যাড্রিয়ানকে কথা দিলাম, তাকে বললাম, তুমি চিন্তা করো না প্রিয়, আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে আমি ততক্ষণ তোমার মুক্তির ব্যবস্থা করার চেষ্টা করে যাব, আমি যেখানে যে অবস্থাতেই থাকি না কেন। দীর্ঘ যুগ পরে ফের আমাদের মধ্যে ফিরে এলো সেই টান, সেই ভালোবাসা, বিশ্বাস আর ভরসার মতো মধুরতা মাখানো সম্পর্কের চেনা সুর। কিন্তু হায়, আজ সে আমি কোথায়, সে কোথায়? আমার দু চোখ বেয়ে আকুল বাড়িধারার স্রোত বয়ে চলল। রাত কেটে ভোর হলো। আমি আমার প্রতিজ্ঞার দৃঢ়তায় আমার হাত মুষ্টিবদ্ধ করলাম। আমি ভেতরে ভেতরে জেল থেকে পালাবার পরিকল্পনা ছকতে শুরু করলাম সকলের অগোচরে। এই শয্যাটিকে যত তাড়াতাড়ি আমি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবো, তত তাড়াতাড়ি মুক্তি হবে অ্যাড্রিয়ানের। দীর্ঘ পরিকল্পনার চেষ্টার পর প্রায় মাস 6 মাথায় আমি জেল থেকে পালানোর সমস্ত আটঘাট পাকাপাকিভাবে করে ফেলি। তুখোর চাতুরীর নিপুণতা আর কৌশলে আমি জেলের প্রহরীদের চোখে ধুলো দেওয়ার সমস্ত বন্দোবস্ত করে ফেলি এবং যথাসময় নিজের প্রাণ হাতের মুঠোয় করে জেলের চৌহদি হতে পালাতে শেষ পর্যন্ত আমি সমর্থ হই। কিন্তু জেলের চৌহদি হতে পালাতে পারলেও শেষ রক্ষা আর হলো না, কারণ আমার পালানোর খুব অল্প ব্যবধানের মধ্যেই জেল কর্তৃপক্ষ সবটা টের পেয়ে যায় এবং আমাকে ধরার জন্য শিকারী কুকুরের চেয়েও হিংস্র হয়ে ওঠে। না, শেষ পর্যন্ত ভাগ্যের কাছে আমি আবার হার মানলাম। পুলিশের লোকেরা পলায়নরত আমাকে লক্ষ্য করে উন্মত্তের মতো গুলি ছুটতে থাকে। আমি চিতায় তাড়া করা হরিণের মতো ছুটতে ছুটতে এটা পরিষ্কার বুঝতে পারলাম, এদের হাত থেকে আমার আর মুক্তি নেই। আর আমার সামনে পুলিশের গুলি খেয়ে মৃত্যু, নয় আজীবনের জন্য জেলখানার অন্ধ কুঠুরির ভিতরে কয়েদ হয়ে পড়ে থাকা। এর বাইরে আর সমস্ত রাস্তাই আমার জন্য বন্ধ হয়ে গিয়েছে। যদি গুলি খেয়ে মরি তবুও তো ভালো, কিন্তু জীবিত অবস্থায় ওদের হাতে ধরা পড়ে বন্দি জীবন কাটাতে হবে। অ্যাড্রিয়ানের মুক্তির ব্যবস্থা করতে পুরোপুরি নিরুপায় অবস্থায়, এটা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। আমি নিজের সাথে আনা ধারালো ছুরিটা সজোরে বসিয়ে দিলাম নিজের বুকে। ফিনকি দিয়ে উঠল রক্ত। আমি লুটিয়ে পড়লাম মাটিতে, আর টাটকা রক্তে ভেসে উঠল চারিপাশ। আমি যদি আমার কাজটা শেষ করতে পারতাম, তাহলে মৃত্যুতে আমার কোনো আফসোস থাকতো না। কিন্তু আমি হেরে গেলাম। অ্যাড্রিয়ানের মুক্তির ব্যবস্থা আমি করে যেতে পারলাম না। আমার এই হাতে অ্যাড্রিয়ানের অকাল মৃত্যু যখন হলো, তখন এই হাত দিয়েই ওর অন্তিম ইচ্ছা, ওর মুক্তির ব্যবস্থা যদি করে যেতে পারতাম, তাহলে হয়তো আমার পাপ খানিকটা হলেও লাঘব হওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু আমি নিজে এখন দেহত্যাগ করার পর অ্যাড্রিয়ানকে হত্যার পাপ বয়ে বেড়াচ্ছি দীর্ঘ বছর ধরে। এখন আমিও মুক্তি চাই, এই পাপের বোঝা থেকে মুক্তি চাই। সমস্ত পার্থিব হিসেব নিকেশের পর্বত চিরতরে চুকিয়ে আমি চলে যেতে চাই অনন্ত মুক্তির গন্তব্যে। আমি বড় ক্লান্ত। এতখানি বলে এবার দম নিল সেই বিদেহী আত্মা। সায়নদা এবার একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আমরা ওই শয্যা আগুনে পুড়িয়ে ওর সর্বাঙ্গে জড়িয়ে থাকা পৈশাচিক শক্তির সমস্ত অস্তিত্ব একেবারে মুছে দেব পৃথিবীর বুক থেকে। তাহলেই অ্যাড্রিয়ানের সাথে সাথে মুক্তি পাবে তুমিও। কি আমি ঠিক বলছি তো?
আমার তো এই কাজটাই অসম্পূর্ণ ছিল। ওই পৈশাচিক দুরাত্মা এতদিনে না জানি কত ক্ষতি, কত অনিষ্ট করেছে। তোমরা ওই শয্যা আগুনে পুড়িয়ে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে দাও ওই অপশক্তির চিহ্ন। অ্যাড্রিয়ানের আত্মা যে বড় যন্ত্রণায় আছে, ওর যন্ত্রণার ইতি টেনে ওকে মুক্তি তোমরাই দিতে পারবে। এইটুকু করবে তো আমার জন্য? বলো বলো। এমন কাতরতাপূর্ণ আকুতি শুনে ওদের সকলেরই হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। শৈবাল, তিয়াশা, স্বপ্নীল, পর্ণা এবং সায়নদার সবাই মিলে একত্রিত হয়ে তাকে আশ্বস্ত করল এই যজ্ঞকুণ্ডের আগুনে আজই ওই শয্যা তারা পুড়িয়ে ছাই করে ফেলবে। রাত একেবারে গভীর। বন্ধ দরজার ভিতরে চারটি মানুষ পুরোপুরি হতচকিত আর বিস্মিত। এই রাজকীয় শয্যার সাথে জড়িত ইতিহাস সমস্তটা শুনে ওরা এখন পুরোপুরি নির্বাক। শৈবাল আর তিয়াশা এটা ভালোভাবেই বুঝতে পারছে কেন স্বপ্নীলের উপরেই এইভাবে ভর করেছে দুরাত্মা, যার ফল এইভাবে ভুগতে হয়েছে পর্ণাকে। খাটটা যেদিন থেকে কেনা হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত রাতে ওই খাটে একাই শুয়েছে তিয়াশা, কারণ এই কদিন শৈবালের নাইট ডিউটি ছিল। তাই জন্যই যে ওই অভিশপ্ত শয্যায় দুজন নারী পুরুষের ওপরে ওই নির্মম পৈশাচিক ইতিহাসের পুনরাবৃত্তি আর হয়নি। তাই ওই খাট যে আসলেই অভিশপ্ত সেটা আজ পর্যন্ত জানার সুযোগটা ওদের হয়ে ওঠেনি ভাগ্যক্রমে। এখন পরবর্তী পদক্ষেপ ওদের চারজনের কাছেই সেটা স্পষ্ট। ওই অভিশপ্ত শয্যাটি চারজনে মিলে ধরাধরি করে ঘরের বাইরে বার করে বাগানে নিয়ে এলো। তিয়াশা ভিতর থেকে কেরোসিনের বোতল খুঁজে বার করতে চলে গেল। নিস্তব্ধ অমাবস্যার নিঝুম রাতে এই ঝোপ জঙ্গলে আর আগাছায় পরিপূর্ণ নির্জনতায় ঝিঁঝি পোকাদের উল্লাসে চারপাশটা এক আধি ভৌতিক গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছে। আর দেরি করল না সায়নদা। হাতে কেরোসিনের বোতলটা নিয়ে ওই অভিশপ্ত শয্যার উপরে ভালো করে ঢেলে ঢেলে একেবারে পুরোটা ভিজিয়ে দিল। আর স্বপ্নীল পকেট থেকে দেশলাই বাক্স বার করে ফস করে একটা কাঠি জেলে তীব্র ঘৃণায় সেটা ফেলে দিল ওই শয্যার উপরে। ব্যাস, তারপর দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। কাঠ পোড়ার চিরবির শব্দে যেন পর্ণার স্বপ্নীলের মনের ভিতরে এক অদ্ভুত প্রশান্তির স্পর্শ, যেন পালকের উষ্ণ আদরের পরম তৃপ্তির সুবাস ছড়িয়ে দিচ্ছে নিঃশব্দে। এইভাবে কিছু সময় পার হবার পর ক্রমেই সেখানকার বাতাস যেন বিষিয়ে যেতে থাকলো একটা বিকট পচা দুর্গন্ধে, যেন বহু বছর ধরে সৎকার না হওয়া কোনো পচন ধরা বিশালাকৃতি নিকৃষ্ট প্রাণী লাশের সৎকারের আগুন পেয়ে যেন একেবারে তীরে পুড়ে উঠেছে। ধোঁয়ার সাথে মিশে গিয়ে বাতাসের কণায় কণায় উগরে দিচ্ছে তার অসুচি সত্তা। তিয়াশা ঘরের ভিতরে ঢুকে গিয়েছিল বেশ খানিকক্ষণ আগেই। শৈবাল আর থাকতে না পেরে বমি চাপতে চাপতে চলে গেল ভিতরে। স্বপ্নীল, পর্ণা আর সায়নদা কিন্তু একেবারেই কাঠপুতুলের মতো ঠায় দাঁড়িয়ে রইল সেইখানে। স্বপ্নীল অনুভব করতে পারছে এই বাতাস ভারী করা পৈশাচিক দুর্গন্ধ নির্গমনের সাথে সাথে ওর এই অভিশপ্ত জীবনের যবনিকার পতন হচ্ছে। পর্ণাও সেটা বুঝতে পারছে ভালোভাবেই। আর তার সাথে সাথে ওর হৃদয়ের কোনো গহীন কোণা পুড়ে একটা চাপা ক্রন্দন যেন ধোঁয়ার মতোই ওর রন্ধ্রে রন্ধ্রে মিশে যেতে থাকলো। আজকের পর স্বপ্নীল অভিশাপের জীবন থেকে মুক্তি পেয়ে আবার ফিরে যাবে ওর স্বাভাবিক জীবনে, আর পর্ণা নিজেও তাই। অতএব আজকের পর স্বপ্নীলের মুখোমুখি দাঁড়িয়ে দুটি কথা বলার মতো আর কোনো অজুহাতই অবশিষ্ট নেই ওর সামনে। একটা তীব্র অসহায়তা যেন ক্রমশই দুমড়ে মুচড়ে দিতে আরম্ভ করলো পর্ণার অন্তরাত্মাকে। ওর মনের ভিতরকার কিছু কথা, কিছু অনুভূতি তোলপাড় শুরু করে দিল। সামাজিক অর্থে বিয়ে শব্দটির অর্থ কি? একটি নারী আর একটি পুরুষ সামাজিক স্বীকৃতি নিয়ে এক ছাদের তলায় থাকবে, সন্তানের জন্ম দেবে, পরিবার গঠন করে নিজেদের বংশকে এগিয়ে নিয়ে যাবে, এই তো। আচ্ছা, এই বাঁধা ধরা নিয়মের বাইরে যদি কেউ যায়, কেউ তো তাকে হাত করা পুড়িয়ে জেলে ভরে দেবে না। ও নিজের দু চোখ বন্ধ করে নিল। ওর মনের পর্দায় ফুটে উঠল সুন্দর একটা শান্তির নীড়। ছোট্ট ঘর, এক ফালি বারান্দা,
যেখানে পাতা রয়েছে দুটি আরাম কেদারা। সূর্যাস্তের গাঢ় লাল আভায় স্নান করে ওঠা আকাশের নিচে ওই আরাম কেদারায় এক কাপ কফি হাতে বসে দুজনে পরস্পরের চোখের তারায় ডুবিয়ে ফেলেছে নিজেদের হৃদয়ের নোঙর। নাইবা থাকলো সেখানে শিশুর কলকলানি, নাইবা থাকলো তাদের ভবিষ্যৎ প্রজন্মের কোনো নাম চিহ্ন। এইরকমই একটা জীবন যদি এখন ভাগ্যক্রমে পেয়ে যায় পর্ণা, তাহলে আর ওর জীবনের প্রাপ্তির খাতা একেবারেই ভরে যাবে। প্রকৃতির শরীরের সমস্ত দাবি দেওয়া এক লহমায় ভেঙে চুরমার করে দিয়ে এখন ওর মন শুধুই চিৎকার করে ওকে বলছে, যা এক্ষুনি স্বপ্নীলের হাতখানা চেপে ধর শক্ত করে, যাতে আর সারা জীবনেও এই বাঁধন আলগা না হয়। এছাড়া এখন আর ওর কিছুই যে চাওয়ার নেই, এই কথাটা এখন স্বপ্নীলের সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতো কি করেই বা বলবে পর্ণা। ওর চোখের কোল জুড়ে এমনভাবে জল জমতে থাকলো যে সেটার কারণ হিসাবে আর ধোঁয়ার জ্বালার অজুহাতটা টিকবে না বুঝে পর্ণাও ধীর পায়ে ঘরের ভিতরেই চলে গেল। সপ্তাহখানেক পর, এই ঘটনার কিছুদিন পর হঠাৎই সায়নদার একটা পথ দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটে যায় পর্ণার স্বপ্নীল। পরে শৈবালার তিয়াশাও আসে। এরপর ক্রমশ স্বপ্নীলের গোটা পরিবার জেনে যায় সায়নদার এই অকস্মাৎ আগমনের ব্যাপারটা। এতটাই খারাপভাবে আহত হয়েছে সায়নদা যে আপাতত কোনো প্রশ্ন করার কথাটা সবাই মাথা থেকে ঝেড়ে ফেলে ওকে সুস্থ করার জন্য সবাই মন প্রাণ দিয়ে সচেষ্ট হলো। জ্ঞান ফেরার পর যখন সায়নদা চোখ মেলল, তখন ওর কথা শুনে সকলেই প্রচণ্ডই অবাক হলো। সায়নদার স্মৃতি লোপ পেয়েছে ভীষণভাবে। শিলিগুড়ি থেকে হঠাৎ ও কখন কিভাবে কলকাতায় এসেছে ও সেটাই মনে করতে পারছে না এখন। সায়নদার এহেন অবস্থা দেখে সকলেই ভীষণভাবে বিচলিত হয়ে পড়ল। তবে স্বপ্নীলের মনের ভিতরে আরও কিছু খটকা জেগেছিল। ও সায়নদার সাথে আরও কিছুটা কথা বলে এটা পরিষ্কার বুঝতে পারল, সায়নদার মন মস্তিষ্ক থেকে মুছে গিয়েছে ওর জীবনের বেশ কিছু অধ্যায়। সে এখন মনে করতে পারছে না তার ষোড়শ বর্ষীয় সময়কালে উতলে ওঠা সেই রোগ, সেই জেদের কথা, সকলের অবাধ্য হয়ে 18 বছর বয়সে ঘর ছাড়ার কথা, এমনকি কিছুদিন আগে বাগান বাড়ির ভিতরে ঘটে যাওয়া অপশক্তির নিধন যজ্ঞের ঘটনার সমস্ত স্মৃতি, সমস্ত তন্ত্রবিদ্যাও পুরোপুরি মুছে গিয়েছে সায়নদার মাথা থেকে। স্বপ্নীলের শির দ্বারা দিয়ে যেন একটা শীতল স্রোত নেমে গেল, কারণ ওই অভিশপ্ত শয্যাটি যজ্ঞের আগুনে নিক্ষেপ করার আগে হঠাৎই সেটির পিছনের দিকটায় ইংরেজি অক্ষরে একটা কিছু লেখা রয়েছে। সেটা খেয়াল করেছিল এই সায়নদাই। ওটার উপরে আলো ফেলে স্পষ্টভাবে দেখতে গিয়ে ওরা বুঝতে পারে যেটি লেখা রয়েছে সেটা আর কিছুই না, সেটা হলো ওই দিনেরই সাল এবং তারিখ। ওরা মুখ চাওয়াচাওয়ি করে। ওটা যে এই অপশক্তির নিধনের ভবিষ্যৎবাণী, এটা বুঝতে আর কারোরই বাকি থাকেনি। এখন স্বপ্নীলের এটা বুঝতে আর কোনো কিছুই বাকি রইল না। এই অপশক্তির নিধনের কার্য সম্পাদন করাটাই আসলে সায়নদার বিধিলিপি ছিল। বিধাতার লিখন ঠিক যেমন এই পৃথিবীর কিছু মানুষকে দিয়ে ভাগ্য তেমনভাবেই সেই কার্য সম্পাদন করিয়ে নেয় সকলের অজান্তে এবং অজ্ঞাতে। কথাটা এখন মনে প্রাণে উপলব্ধি করতে শুরু করলো স্বপ্নীল, আর সেই সাথে ওই ঈশ্বরকে ধন্যবাদ জানালো সায়নদাকে একেবারে সুস্থভাবে বাঁচিয়ে তোলার জন্য। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সায়নদা কিছুদিন বাড়িতেই বিশ্রাম নিল ভালোভাবে। তারপর শিলিগুড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো সায়নদা। এই সায়নদার আগের সায়নদা নেই। ওর স্বভাব চরিত্রে এসেছে আমূল পরিবর্তন। রওনা দেওয়ার সময় একেবারে ধীর এবং শান্ত কণ্ঠে হেসে স্বপ্নীলকে আগের মতোই বলে উঠল, কোনো দরকার হলেই ফোন করিস, কিন্তু আমি চলে আসবো। স্বপ্নীল সায়নদার দু হাতে চাপ দিয়ে বলল, তুমি সাবধানে থেকো সায়নদা, একা থাকতে ভয় হলেই আমাকে ফোন করো কিন্তু। নিজের ঘরে বসে এখন ব্যাগপত্র গোছাতে ব্যস্ত পর্ণা। কলকাতা ছেড়েও পাড়ি দিতে চলেছে ব্যাঙ্গালোরে, ওর মাসির বাড়ি। মেসমশাইকে বেশ জোর দিয়ে অনুরোধ করার পর তিনি সেখানে পর্ণার জন্য একটা ছোট চাকরির বন্দোবস্ত করে দিয়েছে। কলকাতায় নামী কলেজের প্রফেসর হিসাবে নিজের কর্মজীবন অতিবাহিত করে আসা পর্ণা এখন নিজের জিনিসপত্র গুছিয়ে ব্যাঙ্গালোরে ছুটে চলেছে
একটা সামান্য কেরানির চাকরি হাতে নিয়ে। ঘরে আপাতত সে একা রয়েছে এখন। বাইরে এখন রোদ ঝলসানো দুপুর। খোলা জানালায় আসন্ন শরতের পেঁজা তুলোর মতো মেঘের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে পর্ণা ব্যাগ গোছাতে থাকলো। পর্ণা কোনোদিনও ভেবেছিল ওর জন্মস্থান এই প্রাণের শহর কলকাতাতেই ওর দম বন্ধ হয়ে আসবে কোনোদিন। একজনের স্মৃতি ওকে এমনভাবে তাড়িয়ে নিয়ে বেড়াবে যে টিকে থাকাটাই দুষ্কর হয়ে উঠবে ওর পক্ষে। না, ও আর মুখ ফুটে কিছুতেই কোনো কথা বলতে পারবে না স্বপ্নিলকে। জাগতিক সমস্ত রকম হিসেবের বাইরে ওর হৃদয় তোলপাড় করা এই সুনামির ঢেউ বুকের মধ্যে আঁকড়ে নিয়েই ও বাকি জীবনটা কাটিয়ে দেবে, এরকমটাই মনস্থির করে নিয়েছে ও। ওর বাবা মা ছোট বোন সকলেই বারবার করে ওকে বুঝিয়েছে যাতে সমস্ত অতীত ভুলে পর্ণা আরেকটা বিয়ে করে নিজের জীবনটা সুন্দর করে সাজিয়ে তোলে। কিন্তু যেন তেন প্রকারে এভাবে কলকাতা ছাড়বার জন্য কেন যে ও এমন মরিয়া হয়ে উঠল সেটা হাজার চেষ্টা করেও ওরা বুঝতে পারল না। পর্ণা একেবারে পাকাপাকিভাবে কলকাতার বাইরে কোথাও চাকরি করে বাকি জীবনটা সেখানেই কাটিয়ে দেওয়ার জন্য যেভাবে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছে, তাতে এখন কারোর কোনো প্রশ্ন বা কথাই যে খাটবে না সেটা বুঝতে পেরে এখন ওকে আর কোনো পরামর্শ দিতে যাওয়া থেকে অবশেষে বিরত হয়েছে সকলেই। ওর জীবন ও বাঁচুক ওর মন মতো। এখন এমনই চিন্তা মাথায় নিয়ে পর্ণার বাবা মা আর বোন একটু শপিং মলে বেরিয়েছে পর্ণার জন্য কিছু কেনাকাটার জন্য। পর্ণা ব্যাগ গোছানো শেষ করে আনমনা হয়ে তাকিয়ে রয়েছে আকাশের দিকে। ঠিক এমন সময় কলিং বেলটা যেন তীব্র শব্দ করে বেজে উঠল হঠাৎই। সঙ্গে সঙ্গেই হুঁশ ফিরল পর্ণার। কি ব্যাপার, ওরা বেরিয়েছে তো 1 ঘন্টাও হয়নি, এর মধ্যেই আবার ফিরে আসলো কেন? নিশ্চয়ই বোন মোবাইল অথবা হেডফোনটা ফেলে গিয়েছে আবার। ওর মনের ভিতরে সমস্ত কথা আবেগগুলিকে এক ঝটকায় প্রায় গিলে নিয়ে তারপর সাড়া দিয়ে বলল, যাই মা। স্বপ্নিলের ফটোটাকে সযত্নে ব্যাগের একেবারে ভিতরে ঢুকিয়ে দিয়ে ও চলে গেল দরজার লক খুলতে। দরজার ওপারে যে কত বড় চমক অপেক্ষা করে রয়েছে সেটাও দরজা খোলা মাত্রই বুঝতে পারল। প্রায় ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ে পর্ণাকে নিজের বুকের ভিতরে জড়িয়ে নিল স্বপ্নিল আর সজোরে হাতের চাপে বন্ধ করে দিল দরজাটা। পর্ণা এমন অপ্রত্যাশিত ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিল না, কিন্তু স্বপ্নিল যখন ওকে পরম কাতরতার উষ্ণ আকুতি নিয়ে তীব্রভাবে জড়িয়ে নিয়েছে নিজের বুকে আর ওর কপালে ভরিয়ে দিচ্ছে ওর ওষ্ঠের উষ্ণ আদরে, তখন সমস্ত কিছু ভুলে ও স্বপ্নিলকে দৃঢ় আকুতিতে আঁকড়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেলল। কোথায় চলে যাচ্ছ তুমি আমাকে ছেড়ে? কোথাও যাওয়া হবে না তোমার। অভিমান আর অনুরাগ মিশ্রিত কণ্ঠে দৃঢ়ভাবে বলে উঠল স্বপ্নিল। তারপর পর্ণাকে পেঁজা কোলা করে নিজের 2 বাহুতে উঠিয়ে নিয়ে সে সজোরে ঝাঁপিয়ে পড়ল গুছিয়ে রাখা সুটকেসের পাশে মখমলে কম্বলের উপর। পর্ণা নিঃশব্দে হারিয়ে যেতে থাকলো নিজেকে খুঁজে না পাওয়ার দেশে। স্বপ্নিলের ওই আদর মাখা প্রতিটি স্পর্শে ও অনুভব করতে শুরু করলো এই স্বপ্নিল পুরোপুরি ওর অচেনা। ওর পৌরুষের এমন তীব্র আস্ফালনে মাছ দরিয়ায় বেসামাল পর্ণা ওকে ক্রমশ নতুন রূপে আবিষ্কার করতে শুরু করলো, যে রূপ ও দেখতে চেয়েছিল নিজের স্বামীর ভিতরে। 2টি মানুষের সই সমেত ওই কাগজে ডিভোর্স পেপার ঘরেরই একটা কোনায় পড়ে রয়েছে, আর সেখানেই আর সংঘটিত হচ্ছে ওদের প্রকৃত ফুলশয্যা। স্বপ্নিল যে শুধু এতদিনের অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়েছে তাই নয়, ওর শরীরে ফিরে পেয়েছে পৌরুষ আর তার তীব্র আস্ফালনে এখন পর্ণার জীবন হতে সমস্ত কালো মেঘ কেটে যাচ্ছে ধীরে ধীরে। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে হাজির হয়ে যাবে। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন এবং অবশ্যই গল্পে থাকবেন।
ধন্যবাদ।